হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আমরা দশম শ্রেণীতে যেটা পড়াচ্ছিলাম চলো তড়িৎ চ্যাপ্টারটাতে, তো সেখানে এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনাটা করেছিলাম হচ্ছে বিশেষ করে ওহমস ল উপর ভিত্তি করে ওহমের সূত্রটা। তো সেই যে ওহমস ল যেটা আমরা তার গাণিতিক রূপটা শিখেছিলাম যে ভি সমান আই আর, যেখানে ভিটা কি না বিভব প্রভেদকে বোঝাচ্ছিল এবং আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং আরটা হচ্ছে আমরা রোধ যে ধ্রুবকটা সমানুপাতিক ধ্রুবকটা নিয়েছিলাম সেইটা। তো সেই যে ওহমের সূত্রের ক্লাসটা আমরা করেছিলাম বিশেষ করে ওটা কিন্তু ছিল না ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা ভেতরের অর্থাৎ ওই পরিবাহীর ভেতরের ঘটনা অনুপারমাণু কিংবা হচ্ছে তাদের মধ্যে ইলেকট্রনের কোনো ঘটনাটাকে আমরা ডিটেলস থিওরি আলোচনা না করে ওভারঅল কি থিওরিটা আমরা দেখতে পাচ্ছিলাম যে অবজারভেশনটা করছি সেইটাকে নিয়েই হচ্ছে ছিল ওই সূত্রটা। তো ওহমস ল নিয়ে যে 6 নম্বর ক্লাসটা আমরা করেছিলাম, তো সেই চ্যাপ্টারের ওই ওহমস লটাকে তোমরা কিন্তু যখন উঁচু ক্লাসে পড়বে তো সেখানে কিন্তু আমরা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে অর্থাৎ পদার্থটার তার যে ইলেকট্রন ফ্রি ইলেকট্রন থিওরি বলে একটা তত্ত্ব আমরা জানবো না, যে কোনো পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনের একটা যেন সমুদ্র রয়েছে এবং সেই সমুদ্রের ইলেকট্রনগুলো যারা মুক্ত ইলেকট্রন রূপে কিন্তু সেই পুরো পরিবাহীর মধ্যে ছোটাছুটি করছে, পুরোপুরি তারা ব্রাউনীয় মোশনে যে র্যান্ডামলি মুভ করছে। যেমনভাবে গ্যাস অণুগুলো যে গ্যাসের অণুগুলো যেমনভাবে ফ্রিলি তারা মুভ করে এবং তাদের ক্ষেত্রে তাদের বিভিন্ন ভেলোসিটি নিয়ে মুভ করে, কিন্তু এই ফ্রি ইলেকট্রন থিওরিতে আমরা ওই যে পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনের সমুদ্র রয়েছে সেই ইলেকট্রনগুলোর একটা এভারেজ ভেলোসিটি ধরে নিয়েই আমরা কিন্তু সেটা যখন উঁচু ক্লাসে বিএসসি কিংবা তোমরা যখন এইচএসএ পড়বে সেখানটায় তার যে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনার একটা ক্লাস কিন্তু তোমরা পরে জানবে। তো আমরা এটা পরবর্তীকালে একটা লেকচার আমরা তৈরি করব মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ওহমস ল, মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যে ওহমস লটা, তো সেইটা আমরা একটা ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হিসাবে যেটা আমরা আজকে 7 নম্বর ক্লাস রেখেছি যে রোধ বিষয়টা নিয়ে কিন্তু আজকের আমরা আলোচনাটা করব। এই রোধ বিষয়টা হচ্ছে কি না, আমরা জেনেছিলাম ওহমস সূত্রে যে ভি সমান আই আর সমীকরণটা পেয়েছিলাম, এই সমীকরণ থেকে আমরা রোধের দুটো সংজ্ঞা দিয়েছিলাম। তো একটা হচ্ছে কি ওহমস ল থেকে রোধের সংজ্ঞা, যেটাকে আমরা যদি আর সমান বলি কি ভি বাই আই, না কোনো পরিবাহীর যে দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই রোধ বলা হয়। তো এই রোধ তাহলে রোধের এককটা এসআই পদ্ধতিতে যদি বলা হয় ভোল্ট পার অ্যাম্পিয়ার, এইটাকে বলা হচ্ছে ওহম। তাহলে রোধের একক কিন্তু এসআই পদ্ধতিতে একক হবে ওহম। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি দুই প্রান্তে একক বিভব প্রভেদ বা এক ভোল্ট বিভব প্রভেদ সৃষ্টি করলে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয় সেই তড়িৎ প্রবাহ পরিবাহীর রোধকে বলা হবে 1 ওহম। এটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে রোধের যে সংজ্ঞাটা। আর রোধের ভৌত সংজ্ঞা একটা আমরা বলতে পারি যে কি বিষয়টা কি ভৌত অর্থাৎ ফিজিক্যালি কি বলতে চাইছে রোধ। রোধ বলতে হচ্ছে কি একটা ভৌতগত দিক থেকে, অর্থাৎ যেটা আমরা যদি বোঝার চেষ্টা করি ফিজিক্যালি বিষয়টা কি, যে রোধ বলতে কি একটা বাধাকে বোঝাচ্ছে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো গতিশীল হয়ে সে একটা তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করতে চায় তখন কিন্তু ওই ইলেকট্রনগুলোর গতির সময় কিন্তু বিভিন্ন প্রকারের কলিউশন তৈরি হয়। কলিউশন কাদের সঙ্গে নিজেদের মধ্যে হতে পারে, কোনো পরমাণুর যে নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারাকশন হতে পারে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু একটা বাধা সৃষ্টি হয়, যেই বাধাটা মেটেরিয়াল টু মেটেরিয়ালটা ভ্যারি করে। তো আজকের এই যে রোধ যে ভৌত সংজ্ঞাটা আমরা বলছি, তাহলে রোধ বলতে কি পরিবাহীর একটা বাধাকে বোঝাচ্ছে যার জন্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা কিন্তু বাধাগ্রস্ত হয়। তো সেই যা হোক এই রোধের যে বড় একক বা ছোট একক সম্পর্কে আমরা আলোচনাটা করেছি। তো আজকের যে রোধের বিষয়ের মধ্যে ক্লাসে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব, একটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্ট। আভ্যন্তরীণ রোধ বিষয়টা কি, আর হচ্ছে কি বাহ্যিক রোধ আমরা বিষয়টা কি, বর্তনীর বহিস্থ বর্তনীতির বিভিন্ন রোধগুলো নিয়ে আলোচনা করব। এবং এই বহিস্থ বর্তনীতে যে রোধটা আমরা কোন কোন বর্তনীর কি কি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে, বিভিন্ন বিষয়ের উপর তার নির্ভরশীলতাগুলো আমরা জানবো। যে কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে কিরকম ভাবে বাড়ে, দৈর্ঘ্যটা বাড়ালে কমালে, কিংবা পরিবাহীটার প্রস্থচ্ছেদ অর্থাৎ কি তার যে ক্রস সেকশন যাকে বলা হয়, কোনো একটা তারকে কাটলে যে স্লাইড করে কাটলে
যেমন ভাবে আমরা স্যালাড তৈরি করার সময় কি করি, কোনো একটা যে শসা হোক, বিট হোক, গাজরকে আমরা স্লাইডস করে কাটি, সেইটা কিন্তু একটা প্রস্থচ্ছেদ। ওই যে এরিয়াটা বলছে ওইটা যদি একটা তারের আমরা প্রস্থচ্ছেদ নিই, তাহলে সেই প্রস্থচ্ছেদের উপর কি করে রোধটা নির্ভর করে থাকে। কিংবা আরো যে ভৌত বিষয়গুলো রয়েছে, যে উষ্ণতার সঙ্গে আমরা ওহমের সূত্র পড়ার সময় কিন্তু আমরা বলেছিলাম যে ওহমের সূত্রটা আলোচনা করা হয় বিশেষ করে একটা নির্দিষ্ট উষ্ণতাতে, কিন্তু প্রকৃতপক্ষে উষ্ণতাটা যখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তখন বা রোধের কিরকম পরিবর্তন ঘটে কিংবা চাপের সঙ্গে কিরকম পরিবর্তন ঘটে, এছাড়া বিভিন্ন পদার্থের উপাদানের উপর কি করে নির্ভর করছে সেই বিষয়টা আমরা জানি। সঙ্গে সঙ্গে এই উপাদানের উপর ভিত্তি করে যে প্রপার্টিটা পাবো সেটাকে আমরা দুটো ফিজিক্যাল ভৌত রাশি আমরা আলোচনা করবো, যাকে বলা হচ্ছে রোধাঙ্ক আর একটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। সঙ্গে সঙ্গে এই যে রোধের উপর ভিত্তি করে আমরা যে কোনো পদার্থের একটা ভৌত ধর্ম জানলাম যে রোধ রয়েছে, এই রোধের উপর ভিত্তি করে পদার্থগুলোকে আবার বিভিন্ন পদার্থের আবার শ্রেণী বিভাগ করা যায়। সেই শ্রেণী বিভাগের মধ্যে আমরা পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, অতি পরিবাহী, এই সমস্ত বিভিন্ন প্রকারের পদার্থকে আমরা শ্রেণী বিভাগটা করব, অর্থাৎ রোধের বিষয়টার উপর ভিত্তি করে। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা আলোচনা করব যে রোধের সমবায়। কোনো একটা যখন তড়িৎ বর্তনী তৈরি করা হয়, অর্থাৎ ব্যাটারি, তার, রোধ, বাল্ব বা বিভিন্ন যে ইলেকট্রিক্যাল উপাদানগুলো দিয়ে যে বর্তনী তৈরি করা হয়, সেই বর্তনীতে যখন যে যন্ত্রই ব্যবহার করা হোক না কেন তাদের একটা রোধ আছে। আমরা যে এই যে তার বলছি, এই তারের রোধটাও আছে। তো আমরা জানবো যখন বিভিন্ন পদার্থের রোধ বা রোধাঙ্ক ব্যাপারটা। তো বহিস্থ বর্তনীতে যখন বিভিন্ন প্রকার রোধগুলোকে ব্যবহার করা হয়, তাদেরকে বিভিন্ন কম্বিনেশন, পারমুটেশন করে তাদেরকে ব্যবহার করে কিন্তু বর্তনী তৈরি করা হয় প্রয়োজনের তাগিদে। কারণ আমাদেরকে নির্দিষ্ট অ্যামাউন্ট কারেন্ট পেতে গেলে আমাদেরকে বিভিন্ন পরিমাণ রোধ অ্যারেঞ্জ করে ব্যবহার করতে হয়। তো সেই রকম বিভিন্ন রোধের সমবায় আমরা দুটো পড়বো, একটা হচ্ছে শ্রেণী সমবায় এবং তার তুল্য রোধের মান, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়, এবং সেই সমান্তরাল সমবায়ে যে করে দিলে সেই রোধগুলোর তুল্য রোধের মান, তাহলে তুল্য রোধ সম্পর্কেও আমরা জানবো। তো আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে আমরা এইগুলো কিন্তু আলোচনাটা করব। তোমরা কিন্তু সুন্দরভাবে ভিডিওটাকে শুনবে এবং বইটাকে ভালো করে ফলো করার চেষ্টা করবে। তো প্রথমে চলে আসছি রোধ যে বিষয়টা আমরা জেনে নিয়েছি, এর আভ্যন্তরীণ রোধ বিষয়টা কি। আভ্যন্তরীণ রোধ, তো আমরা যখন কোনো একটা ইএমএফ সৃষ্টি করি, যে ইএমএফ এর উৎস হিসাবে আমরা সরল উৎস হিসাবে একটা আমরা ব্যাটারি বলে থাকি, যে ব্যাটারি হচ্ছে একটা ইএমএফ এর উৎস, সরল উৎস। এই ইএমএফ এর উৎস, সরল উৎস ছাড়াও আমরা জানি জেনারেটরও একটা ইএমএফ উৎস, যেখানে আমরা জানি যে অর্থাৎ ইএমএফটা কি, যে যেখানে অন্য কোনো রকম শক্তি ড্রাইভিং ফোর্স হিসাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন একটা ব্যাটারি তৈরি করে ফেলি, অর্থাৎ ব্যাটারিতে কি হয় যে একটা অন্য রাসায়নিক পদার্থ, এখানে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয়, তার মধ্যে দুটো পার্ট ডুবানো আছে। তাহলে এই রাসায়নিক পদার্থটা কি করে, যে তাদের শক্তির দ্বারা, যাকে আমরা যদি ব্যাটারির শক্তি বলি, সেই শক্তির দ্বারা কি করে যে কোনো একটা তড়িৎগ্রস্ত প্লেটে, একটা প্লেটের মধ্যে ডোবানো প্লেটের মধ্যে রাসায়নিক পদার্থের মধ্যে দুটো ধাতব পাত রাখলে বা যে কোনো দুটো মেটেরিয়াল রাখলে তাদের মধ্যে কোনো একটাতে বেশি করে প্লাস আয়নকে সে জমা করায়, আর একটাতে মাইনাস আয়নগুলোকে জমা করায়। তো যে শক্তির গুণে এখানে জমা হয়, এই শক্তিটাকেই আমরা বলেছি যে ব্যাটারির শক্তি। এই ব্যাটারির শক্তিটাই কিন্তু ইএমএফ শক্তি হিসাবে কাজ করছে। তো এই ব্যাটারির শক্তিটা ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি ইএমএফ শক্তি, আবার অন্য কোনো যে ইএমএফ এর সোর্স সেখানে অন্য কোনো রকম শক্তি এইরকম কাজটা করছে। অর্থাৎ কোনো ব্যাটারিকে যখন আমরা বর্তনীতে যোগ করে দিই, তখন কি এই যে অনবরত যে পজিটিভ আধানগুলো কিন্তু প্রবাহিত হয়ে গিয়ে এখানে এসে নিউট্রাল করে দিবে। তো এইখানে কিছুক্ষণ পরে তো বন্ধ হয়ে যাওয়ার কথা। তো এই ইএমএফ এর উৎসটা অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি করে না, আরো করে তাহলে ব্যাটারির ভেতরে যে কি করে, যে নেগেটিভ আধানগ্রস্ত কণাগুলো পজিটিভ আধানগ্রস্ত কণাগুলোকে পজিটিভ তড়িৎদ্বারে পাঠায়। তো এইভাবে কি করে যে অর্থাৎ বহিস্থ বর্তনীতে যেখানে হচ্ছে কি যে পজিটিভ আধানের প্রবাহকে আমরা কারেন্ট বলে বলছি, তড়িৎ প্রবাহ, সেই পজিটিভ আধানগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে, ব্যাটারির অভ্যন্তরে কি হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারে ধনাত্মক আধানগুলো প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ব্যাটারির ভেতরেও কিন্তু তড়িৎ প্রবাহটা না হলে এই বর্তনীতে কারেন্ট যাবে না, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। তো এই ব্যাটারির ভেতরেও কিন্তু সেম কারেন্টটা কিন্তু প্রবাহিত হবে, এবং এই প্রবাহিত হওয়া কারেন্টটাও কিন্তু বাধাগ্রস্ত হবে। সেই যে ভেতরের যে বাধাটাকে আমরা বলবো আভ্যন্তরীণ রোধ। না কোনো একটা ব্যাটারির ভেতরে
নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে ধনাত্মক আধানের যে প্রবাহ যে ধর্মের জন্য বাধাগ্রস্ত হয় তাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, ভেতরের বাধা। তাহলে এই ভেতরের বাধাগুলো কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে নিশ্চয়ই আভ্যন্তরীণ রোধটা তোমরা বুঝতে পারলে। এই যে ব্যাটারির অভ্যন্তরে তড়িতের প্রবাহটা বাধাগ্রস্ত হবে যে যে কারণগুলোর জন্য বা যে ধর্মের জন্য, সেটাই হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তো এই আভ্যন্তরীণ রোধ যে বিষয়গুলো কিসের উপর নির্ভর করবে, অর্থাৎ আভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে? এইখান থেকে একটা পজিটিভ আধান এখানে চলে আসবে, তাহলে এই যে এই পাতগুলোর ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, পাতটা কত বেশি চওড়া না সরু তার উপর ভিত্তি করে ওখানে আধানগুলো আসতে পারবে। এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে, মাঝখানে যে ডিস্টেন্সটা রয়েছে, যত দূরত্ব বেশি হবে রোধ নিশ্চিত তত বেশি হয়ে যাবে। তাছাড়া এখানে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, আয়নের বা পদার্থটার ভেতরে যে নেওয়া যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে যেটাকে নিয়েছি তার প্রকৃতির উপর কিন্তু এটা নির্ভর করবে। তো এইভাবে কিন্তু যে ব্যাটারির মধ্যস্থ অভ্যন্তরীণ রোধটা কিন্তু নির্ভর করে। তো যখনই বর্তনী এইভাবে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে তখন এই তড়িৎ প্রবাহটা বহিস্থ বর্তনীর একটা যদি রোধ আছে, সেই রোধ আমরা রোধকে প্রকাশ করার জন্য একটু প্যাঁচালো তার হিসাবে দেখিয়ে থাকি। এইটা রোধকে প্রকাশ করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। এইটা ধরো রোধ রয়েছে, তাহলে এই ব্যাটারিতে রোধ থাকলে তড়িৎ প্রবাহ হলে ওহমের সূত্র অনুযায়ী যে এই তারে যে বিভবের পতনটা ঘটছে সেইটা কি না I ইন্টু আর। আবার ব্যাটারির অভ্যন্তরে যদি রোধ একটা থেকে থাকে তাকে স্মল আর বলে থাকি, যাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। আভ্যন্তরীণ রোধ, সেই রোধটার জন্য কিছু বিভব প্রভেদ পতন ঘটবে এবং এই দুটো পতনের যোগফলই কিন্তু হবে তড়িৎচালক বল। অর্থাৎ কোনো ব্যাটারিতে এইভাবে তড়িৎ চালনা পুরো কন্টিনিউ বজায় রাখার জন্য যে শক্তিটা ব্যয়িত হচ্ছে সেই শক্তিটা এইখানে অভ্যন্তরের শক্তিকে ওভারকাম করছে, সঙ্গে সঙ্গে বহিস্থ শক্তি হিসাবে সেটাকে ওভারকাম করছে। তাহলে এই যে শক্তির যে ইএমএফটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা বহিস্থ বর্তনীতে একটা আভ্যন্তরীণ ভাগ। এই আভ্যন্তরীণ ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া এই যে বিভবটাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। অর্থাৎ এই স্মল আর ইন্টু আই এইটা সমান কি হচ্ছে ই মাইনাস আই আর। তাহলে বহিস্থ বর্তনীতে বিভবের পতন এবং ইএমএফ এর যে বিভব পার্থক্যটা, ইএমএফ এর যে পার্থক্যটা তাকেই আমরা বলে থাকি নষ্ট ভোল্ট। বোঝা গেছে? তাহলে কোনো যদি ব্যাটারি আদর্শ ব্যাটারি হয়ে থাকে তাহলে তার ভেতরে নষ্ট ভোল্ট বা আভ্যন্তরীণ রোধটা কত হবে? আদর্শ ব্যাটারির ক্ষেত্রে, আদর্শ ব্যাটারি যদি বলি, আদর্শ ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আর সমান 0 হবে, আর নষ্ট ভোল্ট তাহলে 0 হবে। তো বাস্তবে কিন্তু আদর্শ ব্যাটারি বলে কিছুই নেই, যে কোনো ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থেকে থাকবে। তো আমরা বিভিন্ন প্রকার যে তড়িৎ চালক বলের উৎস হিসেবে ব্যাটারি, যেমন ল্যাটলেন্স কোষ, গৌণ কোষ বা হচ্ছে সরল ভোল্টেজ কোষ, প্রত্যেকটার ভেতরে কিন্তু অভ্যন্তরীণ রোধ রয়েছে এবং এদের মানগুলো ভ্যারি করছে। তো আমরা জানি যে গৌণ কোষের মধ্যে আমরা জানি অভ্যন্তরীণ রোধটা একটু কম হয়ে থাকে। তো এই আভ্যন্তরীণ রোধ বিষয়টা আমরা জানলাম। এই রোধটাকে কমাতে পারলে তাহলে বাইরে আমরা বেশি ফলটা পাবো। তো আমাদেরকে সেই জন্য উপযুক্ত পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করতে হয়ে থাকে। তো এই যে সূত্রটা থেকে, এই যে সম্পর্কটা থেকে কোনো ব্যাটারির ইএমএফটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এইখান থেকে ইএমএফ এর সংজ্ঞা আমরা কি বলতে পারি? এই যে সূত্রটা থেকে ই সমান কি হবে যে আই, অর্থাৎ বহিস্থ বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য মোট যে বিভবের যে পতন হচ্ছে সেইটাকে বলা হচ্ছে, অর্থাৎ পুরো বর্তনীতে যে তড়িৎ প্রবাহ যে ভোল্টেজের পতনটা সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক বলের মানটা। বোঝা গেছে? তো এইভাবে তো আমরা যেটা বলছি তড়িৎচালক বলের যে সংজ্ঞাটা এখান থেকে আমরা কি পাচ্ছি না, বহিস্থ তড়িৎচালক বলের বিকল্প সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? অর্থাৎ কোনো একটা ধনাত্মক আধানকে পুরো বর্তনীতে ঘুরিয়ে আনতে যে পরিমাণ শক্তি ব্যয়িত হবে, তো আমরা জানি আই, এই যে শক্তিটা ব্যয়িত হচ্ছে সেই মোট শক্তিটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। তো এরপরে আমরা চলে আসছি বহিস্থ রোধটা নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে। আমাদের অনেকগুলো বিষয় আজকে আলোচনায় রেখেছি, তোমরা ধৈর্য ধরে কিন্তু শুনবে বিষয়টাকে। তো বহিস্থ রোধ অর্থাৎ বাইরের বর্তনীতে যে রোধ তাকে আমরা বলছি বহিস্থ রোধ। কোনো একটা রোধ অর্থাৎ যে বর্তনী সাধারণত তার দিয়ে তৈরি করা হয়, এই তারটাকে আমরা একটু ধরো মোটা করে আনলাম, তাহলে রোধ বিভিন্ন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেটা আমরা জানার জন্য আলোচনাটা করছি। বহিস্থ রোধ,
তো যে ক্ষেত্রে এটাকে আমরা বলছি একটা তার যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং এর প্রস্থচ্ছেদ মানে কি এই যে যেটা আমরা একটা তার এঁকেছি এইটার তুলনায় আরো একটা যদি তার এঁকে থাকি এই তারটার প্রস্থচ্ছেদ আরো বেশি, তাহলে এটাকে A1 যদি বলি, এটাকে A2 যদি বলি, তাহলে এর প্রস্থচ্ছেদ অনেক বেশি। আবার এর দৈর্ঘ্যটাকে যদি L1 বলি, এটাকে যদি L2 বলি, ধরো বলছি L1 L2 সমান বা এর পার্থক্য রয়েছে। তো এখন আমরা রোধ বিষয়টাকে বোঝার জন্য, অর্থাৎ রোধ বলতে কি আমরা বলছি পরিবাহীর একটা ধর্ম যার জন্য ওর মধ্য দিয়ে প্রবাহ বাধাগ্রস্ত হয়। তো আমরা এটাকে যদি একটা জলবাহী নলের সঙ্গে তুলনা করি, যে নলটা সরু হবে এবং দীর্ঘ হবে তার মধ্য দিয়ে কিন্তু জল খুব স্লো যাবে। আমরা একটা টুলু পাম্প বা কোনো একটা মেশিন বসিয়ে তার থেকে দীর্ঘ লম্বা একটা ডেলিভারি পাইপ যদি যোগ করে দিই তার মধ্য দিয়ে খুব স্লো কিন্তু জল যাবে। অপর দিকে আমি যদি একটা মোটা ডেলিভারি পাইপ লাগিয়ে দিই, মেশিনের উপর কোনো চাপ পড়বে না, সহজেই জলটা কিন্তু চলে যাবে। অর্থাৎ সেই রকম ধারণা থেকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িতের প্রবাহটা কিন্তু অর্থাৎ রোধটা দেখতে পাবো বাধাটা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, যত বড় দৈর্ঘ্য নেবো তত রোধ বেশি হবে। আবার দেখতে পাবো রোধটা কি হচ্ছে, যত বেশি মোটা নেব রোধ কমে যাবে, সহজে জল চলে যেতে পারবে বা সহজে তড়িৎটা চলে যেতে পারবে। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু বিপরীত সম্পর্কযুক্ত, অর্থাৎ কমে যাবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্কযুক্ত। তো এইভাবে দৈর্ঘ্য হলো, প্রস্থচ্ছেদ হলো, আরো অন্যান্য বিষয়গুলোতে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। বিশেষ করে এই কোনো একটা পরিবাহীর যদি অন্য সমস্ত ধর্মগুলোকে আমরা একই রাখি, তাহলে কোনো একটা বিশেষ পরিবাহীর এই দুটো ধর্মের জন্য আমরা সমতা করে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাবো না R সমান L/A। এবং এখানে একটা যদি আমরা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, এটাকে রো বলবো, রো ইন্টু L/A। এই রোটা হচ্ছে কি বলা হচ্ছে রোধাঙ্ক। এইটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে এই মানটা কিন্তু নির্দিষ্ট হবে। তাহলে এই রোধাঙ্কের সংজ্ঞাটা এখন আমরা কি করে এই সমীকরণ থেকে পাবো না, রোধাঙ্কের সংজ্ঞাটা পেতে গেলে এই সমীকরণটাকে জাস্ট একটু আমরা যদি অ্যারেঞ্জ করি, তাহলে R সমান রো ইন্টু L/A। তো এইটা থেকে আমরা রো সমান, বা এই সমীকরণ থেকে রো কাকে বলবো, যদি L সমান 1 হয় এবং A সমান যদি 1 হয় তাহলে কি হয়ে যাবে যে R সমান রো। L সমান 1 মানে কি দৈর্ঘ্যটা একক আর প্রস্থচ্ছেদ একক, তাহলে একক প্রস্থচ্ছেদ এবং একক দৈর্ঘ্যের মধ্যের যে রোধটাকে আমরা বলে থাকবো যে রোধাঙ্ক। তাহলে একক দৈর্ঘ্যটা হচ্ছে Lটা 1 আর এই প্রস্থচ্ছেদটা এটা হচ্ছে 1। এইরকম কোনো একটা পরিবাহীর অংশের দুই প্রান্তের বা দুই তলের মধ্যবিন্দুর যে রোধ, এইটা কি বলা হচ্ছে রোধাঙ্ক। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে নিলে এই মানটা আলাদা হবে, আবার একটা অন্য পদার্থ নিলে, ধরো আমি সোনা নিয়ে করেছি যেটা হবে, রূপা নিয়ে করেছি যা হবে, তামা নিয়ে করেছি যা হবে, প্রত্যেকটার ক্ষেত্রে রোধের মানটা আলাদা আলাদা হবে। অর্থাৎ রোধাঙ্কর মানটা কিন্তু মেটেরিয়াল টু মেটেরিয়াল কিন্তু ভ্যারি করে। তো এই যে পদার্থটার কথা বলছি, এখন এই রোধাঙ্কগুলো আমাদের জানা দরকার যে এই রোধাঙ্কগুলো কোন পদার্থের রোধাঙ্ক বেশি। তাহলে যার রোধাঙ্ক বেশি তাকে আমাদেরকে সেই ধরনের কাজে ব্যবহার করতে হবে, যার রোধাঙ্ক কম তাকে আমরা সেই অনুযায়ী আমরা তাকে কাজে ব্যবহার করতে পারবো। তো আমাদের বইতে যে রোধাঙ্কের একটা ছক দেওয়া রয়েছে, তোমরা ভালো করে ছকটা দেখবে, সেখানে দেখবে যে যে রূপার যে রোধ, যে সিলভার এই যে আর্জেন্টামের রোধটা সবচেয়ে কম, রোধাঙ্কটা সবচেয়ে কম। তো এখন এই রোধাঙ্কের এককটাতে আমরা চলে আসি। রোধাঙ্কের এককটা কি হবে, রোধাঙ্কের এককটা পেতে গেলে তাহলে এটা আমরা তো সংজ্ঞা জানার জন্য এই সমীকরণটাকে একটু সাজিয়ে এখানে পেলাম সংজ্ঞা। এখন রোধাঙ্কের একক পেতে গেলে আমি এখান থেকে কি পেতে পারি, এই সমীকরণ থেকে না রো সমান যে RA/L। এখন Lটা তো প্রস্থচ্ছেদ, Lটা তো হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এককগুলো যদি আমরা বলি, রোধের একক যদি ওহম বলি আর প্রস্থচ্ছেদের একক যদি সেন্টিমিটার স্কয়ার বলি, এটা যদি সেন্টিমিটার বলি, তাহলে হয়ে যাচ্ছে ওহম সেমি। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। আর যদি এসআই পদ্ধতিতে বলে থাকি এটা হবে ওহম মিটার। তাহলে এইভাবে কিন্তু রোধাঙ্কের এককটা আমরা জানলাম। তো এখন আমরা বই থেকে তোমাদের দেখে নিতে বলবো যে বিভিন্ন পদার্থের যে মেটেরিয়াল টু মেটেরিয়াল রোধাঙ্ক যে ভ্যারি করে তার একটা লিস্ট কিন্তু বইতে দেওয়া রয়েছে, কার রোধাঙ্ক বেশি, সবচেয়ে বেশি, কার রোধাঙ্ক সবচেয়ে কম। আমরা ম্যাঙ্গানিন, তারপরে বিভিন্ন পদার্থের রোধাঙ্ক অনেক বেশি বেশি রয়েছে, তাদেরকেও করসপন্ডিং সেই কাজে আমরা ব্যবহার করে থাকবো। তো এই ছকটা তোমরা বইতে ভালো করে জানবে। তো এখানে আমরা কোনো পরিবাহীর যে বহিস্থ পরিবাহীর যে রোধটা আমরা যাচাই করতে গিয়ে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের বিষয়টা জানলাম। এছাড়া আমরা যে অন্যান্য বিষয়গুলোর কথা বলছিলাম, উষ্ণতা এবং চাপের উপর কি রোধ নির্ভর করে, কিছু কিছু ক্ষেত্রে করে। তো বেশিরভাগ ক্ষেত্রে ধাতুগুলোর কিন্তু
ক্ষেত্রে কি হয় বা অন্যান্য কিছু পদার্থের ক্ষেত্রে কি হয় সেটা একটু আমরা আলোচনাটা করে নেব, যে বিভিন্ন পদার্থের রোধগুলো কি হয়, যে উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে কিংবা চৌম্বক ক্ষেত্রের উপর কিভাবে নির্ভর করে, উষ্ণতা, উপাদান, চাপ, চৌম্বক ক্ষেত্র, এছাড়া আলোর উপর উষ্ণতা, চাপ, আরো কি রয়েছে, যে উষ্ণতার উপর কি করে নির্ভর করে, অর্থাৎ রোধ কি করে উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। আমরা ওহমের সূত্র পড়ার সময় কি বলেছি, যে কোনো পরিবাহী উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থাকে যদি অপরিবর্তিত রাখা হয় তবেই কিন্তু কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তো উষ্ণতাটা যদি স্থির না রাখা হয় কি হয় না, উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়, কোনো পদার্থের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকছে তাদের গতিবেগ কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আমরা জেনেছি যে পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো কিন্তু একটা যে ফ্রি ইলেকট্রন গ্যাসের মতো, ফ্রি ইলেকট্রন গ্যাস অর্থাৎ এমনি গ্যাসের মতো কিন্তু আচরণ করে, যেভাবে র্যান্ডামলি মুভ করে। তাহলে ওদের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা জানি যে ওদের গতিবেগও বৃদ্ধি পেয়ে যাবে। গতিবেগ বৃদ্ধি পেলে কি হয়, ওই যে ইলেকট্রনগুলো ছোটাছুটি করছে তাদের মধ্যে কলিউশন, ধাক্কাধাক্কির পরিমাণ বেড়ে যাবে, রোধ বেড়ে যাবে। তো উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধের বৃদ্ধিকে বলা হয় উষ্ণতা বৃদ্ধি গুণাঙ্ক, রোধের উষ্ণতা বৃদ্ধি গুণাঙ্ক। একে আমরা যদি আলফা, কোনো একটা রোধের 0 ডিগ্রি উষ্ণতায় রোধকে ধরো নিয়েছি, কোনো এই পদার্থটার রোধ ছিল আর টি ডিগ্রি উষ্ণতা বাড়ালাম, তার রোধ হয়ে গেল, তাকে বললাম আর টি। তাহলে আর টি দেখা যাচ্ছে যে বেশি হয়ে যাবে, এবং আর জিরো প্লাস আলফা ইন্টু টি, যত ডিগ্রি বাড়িয়েছি একটা রোধার গুণাঙ্কর সঙ্গে সেটা গুণ হয়ে হবে সেই রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলা হচ্ছে না, একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন পরিবাহীর রোধের যে একক দৈর্ঘ্যে রোধের যে বৃদ্ধি ঘটে তাকে বলা হবে রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো এক্ষেত্রে প্রত্যেক পদার্থের কিন্তু রোধের উষ্ণতা গুণাঙ্ক রয়েছে, বাড়বেই। তবে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে আবার বিপরীত ঘটতে পারে, উষ্ণতা বাড়লে রোধ কিন্তু কমে যায়। আমরা জানবো এই আলফাটা পজিটিভ হয় সাধারণত বিশেষ ক্ষেত্রে ধাতুগুলোর ক্ষেত্রে, আর আলফাটা নেগেটিভ হয়ে থাকবে এটা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। অর্ধ পরিবাহী হিসাবে যেগুলো আমরা জানবো, যেগুলো হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এই সমস্ত পদার্থ অর্ধ পরিবাহী পদার্থ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে নেগেটিভ। তো উষ্ণতার উপর কি করে নির্ভর করে তোমরা বইটা আরো ডিটেলসে পড়বে, উষ্ণতার গুণাঙ্ক। তাহলে ধাতুগুলোর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কটা পজিটিভ, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে নেগেটিভ হয়ে থাকে। তো এরপরে চলে আসছে চাপ। চাপ বাড়ালে চাপের উপর কি কোনো পদার্থের ক্ষেত্রে রোধ নির্ভর করে? তো কিছু কিছু পদার্থে নির্ভর করে, যে চাপ, যে কিছু কিছু পদার্থ, যেমন আমরা জানি কার্বন, এই যে কার্বনের উপর চাপ বৃদ্ধি করে তার কিন্তু তড়িৎ যে পরিবহন ক্ষমতাটাকে বৃদ্ধি করে তার সেখানে মাইক্রোফোন যন্ত্র কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। মাইক্রোফোন যন্ত্রে আমরা কি জানি যে এই যে কার্বন গুঁড়োর উপর চাপ প্রয়োগ করলে, আমরা কথা বলার সময় এয়ারের মধ্যে দিয়ে প্রেসার প্রয়োগ করছি, সেই প্রেসারে কি হয়, ওই কার্বন গুঁড়োর যে রোধের মান কমে যায় এবং সহজে তড়িৎ প্রবাহিত হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে চাপ বাড়িয়ে রোধটা কিন্তু কমানো হয়। তাহলে এক্ষেত্রে কার্বন যে গুঁড়ো দিয়ে এখানে কিন্তু মাইক্রোফোন তৈরি করার ক্ষেত্রে এখানে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া আমরা জানি যে কিছু কিছু পদার্থের চৌম্বক ক্ষেত্রের উপরও যে চাপ ছাড়াও চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, আলোর উপরও নির্ভর করে। তাহলে উষ্ণতা, চাপ, চৌম্বক ক্ষেত্র, কিছু কিছু পদার্থের যে রোধটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আবার বেড়ে যায়। যেমন এখানে উদাহরণ হচ্ছে বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রেখে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যদি বাড়ানো হয় রোধ হচ্ছে কি বেড়ে যাবে। বিসমাথ ধাতু হচ্ছে এমন একটা ধাতু যাকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখে যদি তা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বাড়ানো হয় তাহলে এর রোধ হচ্ছে আর বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে বিসমাথ ধাতুর ক্ষেত্রে এটা বেড়ে যায়। আবার হচ্ছে আলো কি করে রোধকে প্রভাবিত করে, এইগুলো ছোট ছোট শর্ট প্রশ্ন তোমাদের পড়তে পারে। আলোর উপর নির্ভর করে রোধ কিভাবে না, সেলেনিয়াম বলে একটা ধাতুর কথা আমরা জানবো, যেখানে যে সেলেনিয়াম ধাতুর উপর যদি আলো পড়ে তার কিন্তু রোধ কমে যায়। তো যেটাকে সেলেনিয়াম ধাতু অনেক সময় যে সরল ভোল্টীয় কোষ তৈরির ক্ষেত্রে যে সোলার সেল তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেলেনিয়াম ধাতু, সেলেনিয়াম। তাহলে এই সেলেনিয়াম ধাতুতে আলো পড়লে রোধ কিন্তু কমে যায়, এক্ষেত্রে কমে যায়। আর হচ্ছে বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে রোধ হচ্ছে বেড়ে যায়। তাহলে এইরকম কতগুলো যে ভৌত বিষয়ের উপর রোধটাকে নির্ভর করে, তো সেটা আমরা আলোচনাটা করলাম।
সঙ্গে সঙ্গে এখানে যে পরিবাহী যে রোধাঙ্কের ব্যাপারটা আমরা জানলাম। এখন এই রোধাঙ্কের উপর ভিত্তি করে আমরা ভিন্ন ভিন্ন পদার্থ তার ব্যবহার আমরা বলতে পারি। তো এই রোধাঙ্কের বিষয়টা যখনই আলোচনা করলাম, তাহলে রোধাঙ্কের একক হিসাবে আমরা কি পেয়েছিলাম? ওহম সেমি কিংবা ওহম মিটার এসআই পদ্ধতিতে বলে। এই রোধের যে রোধাঙ্কের অনন্যককে আমরা কি বলে থাকি? যে পরিবাহিতাঙ্ক, অর্থাৎ রোধাঙ্কের অনন্যককে আমরা বলে থাকি পরিবাহিতাঙ্ক। এই পরিবাহিতাঙ্ক, তাহলে এই পরিবাহিতাঙ্কের এককটা কি হবে? তাহলে আমরা যদি রোধাঙ্কের এককটা ওহম সেমি বলে থাকি বা ওহম মিটার বলে থাকি, তাহলে ওহম কথাটার যদি ইংলিশ টার্ম লিখি ওহম মিটার, তাহলে এই কথাটাকে যদি আমি সমীকরণে বসাই, এই সমীকরণে যদি আমি বসাই রোধাঙ্কের অনন্যকে পরিবাহিতাঙ্ক হিসাবে, তো এটাকে আমরা পরিবাহিতাঙ্ক বলছি। তাহলে 1/ওহম ধরো সেমি, তাহলে এই সেমিটা উপরে উঠে গেলে হয়ে যাবে সেমি ইনভার্স, আর ওহমটা হয়ে যাবে কত? মো, MHO, মো সেমি ইনভার্স। অর্থাৎ কি? এটা কথাটাকে উল্টে দিয়ে এই এককটাকে লেখা হয়ে থাকে। কিংবা যদি এসআই পদ্ধতিতে বলে থাকি পরিবাহিতাঙ্কের এককটা কি হবে না? মো মিটার ইনভার্স। তো এইরকম কতগুলো পদার্থের পরিবাহিতাঙ্ক এবং রোধাঙ্ক যদি জানা থাকে, যে কোনো একটা জানা থাকলে আমাদেরকে তাকে কাজে কোন ক্ষেত্রে তাকে প্রয়োগ করব সেটা আমরা সঠিকভাবে করতে পারব। তাহলে কোনো পদার্থের আমাদের রোধাঙ্ক বা পরিবাহিতাঙ্কটা কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। এই যে তামার কথা বলছি, তামার পরিবাহিতাঙ্ক নিশ্চয়ই বেশি, সেই জন্য তো আমরা তামাকে বিভিন্ন বর্তনীতে ব্যবহার করছি। কিংবা এই যে অ্যালুমিনিয়ামের নিশ্চয়ই কম। তো সবচেয়ে কম যে রোধাঙ্ক বা পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি আমরা জানি যে রূপা নামক ধাতুটার হচ্ছে পরিবাহিতাঙ্কটা সবচেয়ে বেশি। তো এখন এই যে রোধাঙ্ক বা পরিবাহিতাঙ্ক বিষয়টা জানলাম, এই বা পরিবহন ক্ষমতার যে আধান পরিবহন ক্ষমতা অর্থাৎ তড়িৎ ভালো পরিবহন করার ক্ষমতার বিষয়টা জানলাম, সেই ধর্মটার উপর ভিত্তি করে কিন্তু পদার্থগুলোকে আবার কতগুলো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। অর্থাৎ এই রোধাঙ্ক বিষয়টার উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন প্রকার পদার্থকে ভাগ করতে পারি। তাহলে পদার্থের রোধের উপর ভিত্তি করে পদার্থের যে শ্রেণী বিভাগ, তো দেখা গেছে ধাতব পদার্থগুলো, এই ধাতব পদার্থগুলোর ক্ষেত্রে কিন্তু যে ওরা হচ্ছে পরিবাহী পদার্থ বলে বলা হয়ে থাকে, পরিবাহী। আবার কিছু কিছু পদার্থ রয়েছে অন্তরক পদার্থ। তাহলে ধাতব পরিবাহী কিছু বলা হচ্ছে যে সমস্ত পদার্থগুলো তড়িৎটাকে খুব ভালো পরিবহন করতে পারে তাদেরকে বলা হচ্ছে পরিবাহী। তো বিশেষ করে আমরা উদাহরণ হিসাবে জানি যে ধাতুগুলো, সমস্ত প্রকার ধাতুগুলো কিন্তু পরিবাহীর উদাহরণ। তাহলে শুধু কি ধাতু রয়েছে? আমরা জানি কিছু ব্যতিক্রমী অধাতুও রয়েছে, গ্রাফাইট, তো সেটা একটা অধাতু হলেও সে তড়িৎ পরিবহন করতে পারে। তো এইরকম বিশেষ কিছু ব্যতিক্রমী উদাহরণও রয়েছে, তো সেইগুলো কিন্তু বই থেকে তোমরা পড়ে নেবে। আমরা জাস্ট মূল যে বিষয়বস্তুটা একটু বুঝে যাচ্ছি। তাহলে ধাতব পরিবাহীগুলো মধ্যে তড়িৎ পরিবাহিত হয়ে যায় সুন্দরভাবে। এখানে কি থাকে না? মুক্ত ইলেকট্রন কিন্তু থাকে। আর একটা, তাহলে এদের রোধ হচ্ছে কম। তাহলে আর এক ধরনের পদার্থ হচ্ছে কি, যাদের হচ্ছে কি বলা আছে অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ কি? যাদের মুক্ত ইলেকট্রন নেই, মুক্ত ইলেকট্রন নেই, ঠিক আছে, আর রোধ হচ্ছে বেশি হবে, অর্থাৎ সহজের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করবে না। তো সেই জন্য আমাদেরকে তাদেরকে বিশেষ বিশেষ কাজে ব্যবহার করতে পারি, এইগুলোকে বলা হচ্ছে অন্তরক। আবার কিছু কিছু পদার্থ আছে না পরিবাহী না অন্তরক, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সেটা অন্তরক হিসাবে কাজ করবে, আবার উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা পরিবাহী হয়ে যায়, সেইটাকে আমরা বলে থাকি অর্ধ পরিবাহী। বোঝা গেছে? অর্ধেকটা পরিবহন ক্ষমতা রয়েছে। সেই অর্ধ পরিবাহী যাদের ক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রন প্রথমের দিকে থাকবে না, কিন্তু উষ্ণতা বাড়ালে মুক্ত ইলেকট্রন থাকবে না, পরে প্রথমে হচ্ছে কি মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু পরে সৃষ্টি হয়, এইটাকে বলা হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে প্রথমে মুক্ত ইলেকট্রন থাকবে না, পরে সৃষ্টি হয়ে যাওয়ার জন্য কিন্তু রোধ ধীরে ধীরে কমতে থাকে। তাহলে প্রাথমিক রোধ খুব বেশি, প্রথমের রোধ খুব বেশি, পরের রোধ কমে যাচ্ছে, তাহলে এইটাকে বলা হচ্ছে অর্ধ পরিবাহী। তাহলে এই ধরনের গুণগুলো। আর একটা বিশেষ প্রকারের পদার্থের কথা আমরা জানবো, যেটাকে বলা হচ্ছে অতি পরিবহন করার ক্ষমতা রয়েছে, তাকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী। সেটা একটা আলাদা ধর্ম, অতি পরিবাহী। তাহলে এটা কিন্তু পদার্থের একটা আলাদা অবস্থা। তো আমরা বিশেষ করে রোধের উপর ভিত্তি করে পদার্থের যে এই তিনটা ভাগ আমরা আলোচনা করব,
এই পদার্থের এইরকম তিনটা রূপ তাদের দেখা যায় কেন? তো আমরা যখন এই সমস্ত বিভিন্ন কঠিন পদার্থের ব্যান্ড থিওরি পড়ব, অর্থাৎ তাদের মধ্যে অবস্থিত ইলেকট্রনগুলোর শক্তি নিয়ে আমরা একটা স্তর হিসাবে আলোচনা করব, আমরা দেখব যে প্রত্যেক পদার্থ, কঠিন পদার্থের মধ্যে কিন্তু যে কোনো কঠিন, সে পরিবাহী, অতিপরিবাহী, অন্তরক যাই হোক, অর্ধপরিবাহী যাই হোক, এদের মধ্যে পদার্থের মধ্যে কিন্তু আমরা যদি ইলেকট্রনগুলো তো এই পরিবহন করার ক্ষেত্রে কাজে দিচ্ছে, তো ওই ইলেকট্রনগুলোর দুটো শক্তির স্তর আমরা বের করব। তাহলে এটা যে কোনো একটা যদি কঠিন পদার্থ বলি, এবং কঠিন পদার্থের ভেতরে তো অসংখ্য পরমাণুগুলো গায়ে গায়ে বসে বসে আছে, তো একক পরমাণু থাকলে তার যে কক্ষপথগুলো আলাদা আলাদা থাকতো, কিন্তু পরমাণুগুলো যখন খুব কাছাকাছি চলে আসে তাদের কক্ষপথগুলো সব উপরিপাতিত হয়ে গিয়ে একটা ব্যান্ড তৈরি করে। একটা ব্যান্ড উপরের দিকে, একটা ব্যান্ড নিচের দিকে, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে। এই উপরের দিকে অবস্থিত ব্যান্ডটাকে আমরা বলবো কি না কন্ডাকশন ব্যান্ড, পরিবহন পটি। কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি, পরিবহন পটি। আর হচ্ছে কি, আর একটা হচ্ছে কি যেটা নিচের দিকে স্তর তৈরি হচ্ছে, বলা হচ্ছে যে যোজ্যতা পটি, যোজ্যতা পটি। এইরকম ভাবে কোনো একটা কঠিন পদার্থের মধ্যে কিন্তু দুটো যে শক্তি স্তর, এগুলোকে কি বলছি না শক্তি স্তর, শক্তি স্তর তৈরি হয়ে যাবে। এই দু প্রকারের শক্তি স্তরের মধ্যে যদি উপরের শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন যারা থেকে থাকবে তাদেরকেই বলা হচ্ছে কি মুক্ত ইলেকট্রন। তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে মুক্ত ইলেকট্রন প্রচুর থাকবে তাদেরকেই আমরা বলবো হচ্ছে পরিবাহী পদার্থ। কিংবা হচ্ছে কি এই মাঝে যে একটা গ্যাপ তৈরি হয় একে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ। এই ব্যান্ড গ্যাপটা প্রায় থাকবে না, কাছাকাছি থাকবে, এবং কন্ডাকশন ব্যান্ড তো সবসময় ইলেকট্রনে ভর্তিই থাকে। এবং এই অর্থাৎ কি কন্ডাকশন ব্যান্ডে যেখানে প্রচুর ইলেকট্রন থাকে, যাকে যোজ্যতা পটিতে যেখানে প্রচুর ইলেকট্রন থাকে, যাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু ইলেকট্রন টিপটাপ ভর্তি থাকে। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা থাকতে পারে, নাও থাকতে পারে, এবং যদি থাকে প্রচুর পরিমাণে সেটা হয়ে যাবে পরিবাহী। আবার যদি নাও থাকে কিন্তু এবং গ্যাপটা যদি খুব কাছে কম হয় তাহলে তবুও সেটা হয়ে যাবে পরিবাহী। আবার অর্ধ পরিবাহী কোনগুলো হবে যাদের মধ্যে এই গ্যাপটা এমন একটা রেঞ্জের গ্যাপ হয় যেখান থেকে সহজে কিন্তু এখান থেকে ইলেকট্রনগুলো ওখানে যেতে পারবে না। এমনি সাধারণ তাপমাত্রায় ইলেকট্রনগুলোর ততটা শক্তি নেই যে এই কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে পৌঁছে যাবে। কিন্তু যখনই তাপমাত্রা বাড়তে থাকবে, ওই ইলেকট্রনগুলো যখনই শক্তি বাড়বে, ওরা কি হবে যে নিচের স্তর থেকে যে উপরের স্তরে কিন্তু এসে পৌঁছে যাবে, তখন কিন্তু ও পরিবহন ক্ষমতা বাড়বে। অর্থাৎ প্রথমে যেখানে মুক্ত ইলেকট্রন ছিল না একেবারে, সেটা তখন যে রোধ অত্যন্ত বেশি ছিল, আমরা বলছিলাম অর্ধপরিবাহী প্রথমে কি হচ্ছে রোধ বেশি হয় আর বেশি থাকবে, আর পরে কি হয়ে যাবে আর কমে যাবে। অর্থাৎ পরে যখন তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ওইখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন চলে আসবে, তখন কি হবে ও আবার কন্ডাকশন পরিবহনের মতো কাজ করবে। আবার অন্তরক পদার্থের ক্ষেত্রে কি হয়, এই যে মাঝের গ্যাপটা এতটাই বেশি এবং এখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই, এই সমস্ত যে আমরা যে তত্ত্বটা এখানে বলছি একে বলা হচ্ছে ব্যান্ড থিওরি। এই ব্যান্ড থিওরি অফ সলিড, এই ব্যান্ড থিওরি সলিডের যখন তোমরা পড়বে কঠিন পদার্থের, সেখান থেকে তোমরা এই পদার্থগুলোর যে শ্রেণী বিভাগটা আমরা যেটা বললাম সহজে আর বুঝবে। তো আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত ভাবে এখানে আমরা বুঝিয়ে দিলাম। তাহলে কঠিন পদার্থের মধ্যে কি করে বিভিন্ন শক্তি স্তর তৈরি হয়, সেই শক্তি স্তরের মধ্যে যে পার্থক্য থাকে তাকে যে ব্যান্ড গ্যাপ বা শক্তি স্তরের পার্থক্য বলবো, তার উপর ভিত্তি করে আমরা এই পদার্থগুলোকে ভাগ করে দিচ্ছি। এবং মুক্ত ইলেকট্রনের এই অভাবের জন্য আমরা রোধ বেশি, রোধ কম বা বলে থাকি। তো এখন হচ্ছে পদার্থের এই ধরনের তিনটা অবস্থায় যে রোধাঙ্কে মানগুলো আমরা বের করতে পারি, আর একটা পদার্থের যে বিশেষ অবস্থার কথা আমরা জানবো সেটা হচ্ছে অতি পরিবাহী অবস্থা। অর্থাৎ কোন কোন ধাতু রয়েছে কিংবা কতগুলো মৌলিক ধাতু হতে পারে, কতগুলো যৌগিক পদার্থও হতে পারে। তাহলে যেটা আমরা বলছি যে সেই সমস্ত পদার্থগুলোকে তাপমাত্রা কমাতে থাকলে কি হয়, যে একটা বিশেষ তাপমাত্রার নিচে কিন্তু তার একেবারে আর রোধ থাকে না, তাদেরকে বলা হচ্ছে অতি পরিবাহী। এই অতি পরিবাহী পদার্থটা একটা হচ্ছে পদার্থ বলবো না, একটা নতুন একটা অবস্থা তৈরি হয়। কাদের ক্ষেত্রে, কতগুলো মৌলিক পদার্থ হতে পারে, মৌলিক ধাতু হতে পারে, আবার কতগুলো যৌগিক পদার্থ হতে পারে। তাহলে কতগুলো যৌগিক পদার্থ হতে পারে, কতগুলো মৌলিক ধাতু, যারা কিনা একটা বিশেষ তাপমাত্রা, তাদেরকে যখন পদার্থটাকে নিয়ে আমরা তার তাপমাত্রা আস্তে আস্তে কমাচ্ছি শূন্য থেকে নামতে নামতে মাইনাস করতে করতে
পরম শূন্যের কাছাকাছি দিকে চলে যাচ্ছি, -273°C বা 0°K কাছাকাছি চলে যাচ্ছি। তো পরম শূন্যের কাছে তো যাওয়া সম্ভব নয়, তো তার সম্ভব হলেও অনেক কষ্ট রয়েছে। তো আমরা তার কাছাকাছি ধরো বলছি 4 কেলভিন, 3 কেলভিন, 2.something কেলভিন। তো এরকম যখন পরম উষ্ণতার কাছাকাছির দিকে পদার্থগুলোকে, এই কয়েকটা বিশেষ পদার্থ হতে পারে, তাদেরকে যদি নিয়ে যাওয়া যায়, সেই পদার্থটার কি হচ্ছে, হঠাৎ করে রোধ একেবারে 0 হয়ে যায় এবং সেটা একটা নতুন অবস্থা তৈরি করে পদার্থের, যাকে বলা হচ্ছে কিনা অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর তৈরি করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে রোধ 0 হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু পদার্থের একেবারে নতুন অবস্থা, যেখানে পদার্থগুলোর মধ্যে যেখানে ইলেকট্রনগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে, বিকর্ষণ করে, কিন্তু অতি পরিবাহী অবস্থায় চলে এলে ওই ইলেকট্রনগুলো কিন্তু নিজেরা আবার তারা কনডেন্সড হয়ে যায়, অর্থাৎ থিতিয়ে তারা যেন জমায়েত হয়ে যেতে শুরু করে। তারা কুপার পেয়ার নামক এক ধরনের জোট তারা তৈরি করে। তাহলে এই যে টেম্পারেচার যখন আমরা অত্যন্ত কম তাপমাত্রায় নিয়ে যাব, তো এবারে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাগুলো আলাদা আলাদা হবে। তো আমাদের বইতে বিভিন্ন টেম্পারেচার, এই টেম্পারেচারগুলো কিন্তু একেবারে এক্সাক্ট টেম্পারেচার আমাদেরকে কিন্তু লিখতে হবে, কারণ প্রত্যেক পদার্থের ক্ষেত্রে তাপমাত্রাটা সঠিকভাবেই লিখতে হবে, কারণ সেই তাপমাত্রার কাছেই কিন্তু ওই পদার্থটা অতি পরিবাহী অবস্থাতে পৌঁছায়। তাহলে অতি পরিবাহীতে পৌঁছানোর ওই যে তাপমাত্রাকে আমরা কি বলে থাকি, ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা। তাহলে সেই তাপমাত্রার নিচে গেলেই ওই পদার্থটা অতি পরিবাহী হয়ে যাচ্ছে। তো এই রকম ভাবে আমরা অতি পরিবাহীতে যেখানে কুপার পেয়ার অর্থাৎ COOPER পেয়ার অর্থাৎ জোড়, ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে একটা জোড় তৈরি করে। তো এইভাবে আমরা অতি পরিবাহী পদার্থটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা এখানে সেরে নিলাম। তাহলে যদি বলে অতি পরিবাহী পদার্থ কাকে বলা হয়, না আমরা বলতে হবে কতগুলো মৌলিক পদার্থ বা কতগুলো বিশেষ যৌগিক পদার্থ তাদের বিশেষ তাপমাত্রার নিচে, সংকট উষ্ণতার নিচে তারা একটা বিশেষ ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়ে যায়, সেই পদার্থগুলোকে বলা হবে তার সুপার কন্ডাক্টিভ স্টেট, অর্থাৎ পদার্থের একটা বিশেষ অবস্থা। ওই অবস্থায় কিন্তু ও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শন করে। তো এইভাবে আমরা পদার্থগুলোর যেভাবে শ্রেণী বিভাগটা করলাম রোধের উপর ভিত্তি করে, তো এখন এই সমস্ত পদার্থগুলোর রোধগুলোকে যদি উষ্ণতার সাপেক্ষে আমরা একটু ভ্যারি করাই, ধরো আমরা বলছি পরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে অতি পরিবাহী। এই 3 প্রকার পদার্থের কথা যেগুলো বললাম আমরা দেখবো কি পরিবাহী পদার্থটার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে, যে উষ্ণতা বাড়ালে কিন্তু রোধ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় একেবারে কিন্তু 0, এক্ষেত্রে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক, আমরা যদি রোধাঙ্ক ভার্সাস টেম্পারেচারের একটা গ্রাফ আঁকি, প্রত্যেক ক্ষেত্রে রোধাঙ্ক ভার্সাস টেম্পারেচারে, তো দেখবো যেটা ঠিক ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে প্রকাশ করছি, ডিগ্রি সেন্টিগ্রেড। তো এক্ষেত্রে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধটা কিন্তু কমতে থাকে, আর এটা ধাতুগুলোর ক্ষেত্রে, পরিবাহী মানে ধাতুগুলোর ক্ষেত্রে রোধ ধীরে ধীরে বাড়তে থাকে। আমরা জেনেছি রোধের উষ্ণতা পজিটিভ, গুণাঙ্কটা পজিটিভ হয়, এখানে গুণাঙ্কটা নেগেটিভ হয়। আর অতি পরিবাহীর ক্ষেত্রে কি হয়, রোধটা কমতে কমতে বিশেষ তাপমাত্রায় 0 হয়ে যাবে। এইভাবে কমছিল, কমতে কমতে একটা বিশেষ তাপমাত্রায়, এটাকে বলা হচ্ছে টিসি, এই একটা বিশেষ তাপমাত্রার নিচে রোধাঙ্কটা কি হয়েছে, 0 হয়ে যাচ্ছে। আর কোনো ক্ষেত্রে কিন্তু রোধাঙ্ক 0 হয় না। তাহলে পরিবাহী পদার্থ হোক অর্ধ পরিবাহী হোক, তাদের কিন্তু 0 হচ্ছে না। কিন্তু অতি পরিবাহী যে পদার্থগুলো বললাম বিশেষ বিশেষ তাপমাত্রায়, সেটা অতি পরিবাহী। তাহলে কখনো অতি পরিবাহীর উদাহরণ দিতে গেলে আমাদের কিন্তু অবশ্যই কিন্তু তার যে টেম্পারেচারটাকে উল্লেখ করতে হবে, সংকট উষ্ণতাটা, যে এই সংকট উষ্ণতায় ওটা হচ্ছে অতি পরিবাহী। তো এইরকম ভাবে আমরা তাদের গ্রাফটাকে আমরা বুঝবো। অর্থাৎ রোধাঙ্কের যে এককগুলো আমরা যদি ওহম, সেমি দিয়ে আমরা প্রকাশ করি এবং এদিকে যদি সেন্টিগ্রেড দেখবো বা কেলভিনে প্রকাশ করি, এইরকম যে এই তাপমাত্রায় কিন্তু রোধাঙ্ক 0 হয়ে যাচ্ছে, যারা তারা অতি পরিবাহী। তো এইটা তো গেল হচ্ছে পদার্থের যে বহিস্থ রোধের উপর ভিত্তি করে তাদের শ্রেণী বিভাগ। আর এই যে রোধ চ্যাপ্টারের শেষ পাঠে আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি রোধের সমবায় এবং তুল্য রোধ। তো আমরা এক্ষেত্রে রোধের সমবায়টা আলোচনা করার ক্ষেত্রে যে কত ধরনের সমবায় হতে পারে, সমবায় মানে কি তাদেরকে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করা, তাকে বলা হচ্ছে কিনা সমবায়। আমরা একটা রোধকে জেনারেলি প্রকাশ করে থাকি এরকম প্যাঁচালো রেখা চিহ্নিত একটা যে ছবির সাহায্যে, এইটাকে আমরা রোধ বলে যে রিপ্রেজেন্ট করে থাকি। এই ধরনের রোধগুলোকে
আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি। সেই ধরনের অ্যারেঞ্জগুলো প্রধানত আমরা দুভাবে অ্যারেঞ্জ করি। একটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কাকে বলবো? তাহলে রোধের যে সমবায়ে একটি রোধের প্রথম শেষ প্রান্তের সঙ্গে আর দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত জুড়ে আছে। ধরো আমরা একটা সমবায়ের কথা এমন বলছি, ছবির সাহায্যে আগে আমরা বুঝে নিচ্ছি। এইটা একটা রোধ যাকে আমরা সিম্বলাইজ করছি R1 হিসাবে, এটা একটা রোধ সিম্বলাইজ করছি R2 হিসাবে, এটা একটা রোধ সিম্বলাইজ করছি R3 হিসাবে। তো এই যে রোধটা আমরা ধরো প্রত্যেকটা কেটে দিয়েছি, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। তাহলে এই প্রথম রোধের শেষ প্রান্তটার সঙ্গে এই রোধের প্রথম প্রান্তটাকে ধরে জুড়ে দিলাম, আবার এই রোধের শেষ প্রান্তটার সঙ্গে এর প্রথম প্রান্ত যদি জুড়ে দিলাম, যেভাবে সমবায়টা পাবো একে বলা হবে শ্রেণী সমবায়। তাহলে রোধের যে সমবায়ে কোনো একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত এভাবে জুড়ে জুড়ে তৈরি করা হয় তাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় কাকে বলবো? সমান্তরাল সমবায় মানে যে সমবায়ে যে বিভিন্ন রোধগুলোকে এমনভাবে সংযুক্ত করা হবে বর্তনীতে যে সমস্ত রোধগুলি প্রথম বিন্দুগুলো বা যে আরম্ভ বিন্দুগুলো একটা যে বিন্দুতে যোগ হবে, অর্থাৎ একটা রেখায় যোগ করা মানে তাদের সবাই একটা জায়গায় গিয়ে যোগ হয়ে গেল, কিংবা তাদের অন্তিম যে শেষ প্রান্তগুলো একটা বিন্দুতে যদি যোগ করা হয়ে থাকে, যে রোধগুলো পাবো, যে রোধের সমবায়টা পাবো তাকে আমরা বলবো কি? সমান্তরাল সমবায়। তাহলে যে সমবায়ে প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত একটা বিন্দুতে এবং শেষ প্রান্ত অপর একটা বিন্দুতে যুক্ত করা থাকবে সেই সমবায়টাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। তো আমরা যখন কোনো বর্তনী বা তৈরি করব সার্কিট, তো সেখানে বিভিন্ন রকম সমবায়গুলোকে কম্বিনেশন, পারমুটেশন, কোথাও শ্রেণী সমবায়, কোথাও সমান্তরাল সমবায় সব জুড়ে ফেলতে পারি। তো আমরা এখানে সহজভাবে স্টেপ বাই স্টেপ আলোচনার তাগিদে আমরা এক একটাকে আলাদা আলাদাভাবে আলোচনাটা করছি। তো এখন চলে আসছে বিভিন্ন প্রকার সমবায়ের তুল্য রোধ। তুল্য রোধের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিচ্ছি। তুল্য রোধ কাকে বলবো? তুল্য অর্থাৎ তার সমতুল্য, সবাই মিলে যা সে একাই তা। অর্থাৎ এই যে ধরো আমরা কোনো একটা কাজে 10 জনকে নিয়োগ করলাম, সেই 10 জন মিলে যা কাজ করবে, একজনকে নিয়োগ করলে যদি সেই কাজটা করে ফেলে সেই লোকটাকে বলবো কি? এই 10 জনের সমতুল্য। ঠিক একই ক্ষেত্রে এই ক্ষেত্রেও একই রকম বিষয়, যে কোনো একটা শ্রেণী সমবায় করে কোনো একটা বর্তনীতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছিল, আমি সবাইকে বাদ দিয়ে তাদের পরিবর্তে যদি এমন একটা রোধ ব্যবহার করলাম যাকে আমি বলছি আর, বলছি ক্যাপিটাল আর, এবং একে সিরিজ শ্রেণী হিসাবে এর জন্য সিম্বলাইজ করছি সাফিক্স হিসাবে RS। তাহলে এই রোধটা যদি এদের পরিবর্তে আমি ব্যবহার করে যদি সেই একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে থাকে, তাহলে ওই RS রোধটাকে বলবো কি? এই রোধগুলোর তুল্য রোধ। বোঝা গেছে? তাহলে তুল্য রোধ কাকে বলবো? না কোনো সমবায়ে সমস্ত রোধগুলোর পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করে যদি বর্তনীতে প্রবাহ মাত্রা আমরা অপরিবর্তিত রাখতে পারি, তবে সেই যে রোধ ব্যবহৃত রোধটিকে বলা হবে ওই সমস্ত রোধগুলির তুল্য রোধ। তো ঠিক একই রকম ভাবে সমান্তরাল সমবায়ে এই এতগুলো যে সমবায় করেছিলাম, এই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল, তড়িৎ প্রবাহ হচ্ছিল, তো এই তড়িৎ প্রবাহটা নিশ্চয়ই এখানে ভাগ হয়ে এদিকে ভাগ হয়ে গিয়ে আবার এখানে তড়িৎ প্রবাহ I হচ্ছিল। তাহলে আমি যদি এই সবগুলোর পরিবর্তে এমন একটা রোধ আমি এইখানে ব্যবহার করে দিলাম, যে বর্তনীটা এইখানে জুড়ে দিয়েছি, এটাকে পুরো বাদ দিয়ে আমি এখানে এটা জুড়ে দিয়েছি, দিলে কি হবে? এই দুটো বিন্দুর মধ্যে আমি এটাকে জুড়ে দিয়েছি, দিলে এই ধরো এটাকে বলছি RP প্যারালাল, অর্থাৎ সমান্তরালের ইংলিশ টার্মটা হচ্ছে প্যারালাল, তাকে সিম্বলাইজ করছি RP রূপে, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। আর RSটাকে কি বলছি? শ্রেণী সমবায়ের তুল্য রোধ। শ্রেণী সমবায়ের তুল্য রোধ। আর এটাকে বলবো যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তাহলে এইটা ব্যবহার করলে যদি বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে এই রোধটাকে বলবো এদের তুল্য। এরা একা যা কাজ করছে, এরা সবাই মিলে যা কাজ করছে, এই একাই তা কাজ করছে, এইভাবে। তো এখন চলে আসছি এই শ্রেণী সমবায়ের যে তুল্য রোধের সঙ্গে ব্যবহৃত যে রোধগুলোর সম্পর্কটা কি। তো এখানে আমরা সূত্রটা আমি আগে লিখে দিচ্ছি, যে সমান্তরাল সমবায় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের যে সূত্রটা হবে, যতগুলো ব্যবহার করছিলাম তাদের যোগফল, আর S সমান কি হবে? যতগুলো ব্যবহার করবো, এখানে 3টা দিয়েছি, তো 3টার যোগফল হবে।
আর যদি অনেকগুলো দিতাম তো ডট ডট আকারে আমরা প্রকাশ করব। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের যে সমীকরণটা এইরকম ভাবে আসে, আর পি মানটা এই অনন্যক আকারে আসবে এবং বাকি সবগুলোর অনন্যকের আকারে আসবে। যদি তিনটা ব্যবহার করে থাকি তো তিনটার অনন্যকের আকারে আসবে। তো এইভাবে যদি আরো অনেকগুলো ব্যবহার করতাম তাহলে প্লাস প্লাস আকারে আরো আসতো। তো এই রকম ভাবে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মানটা এইরকম ভাবে সম্পর্কিত। আমরা এই সম্পর্কটাকে একটু বার করব, দিয়ে আজকের এই যে ক্লাসটা আমরা শেষ করব। তোমরা নিশ্চয়ই একটু ধৈর্য ধরে বসো একটু। আমরা যেটা আলোচনা করছি এই তুল্য রোধের সম্পর্কটাকে আমরা নির্ণয় করব কি করে। তো এখন আমরা দুটো কনসেপ্ট ইউজ করে কিন্তু এই যে তুল্য রোধের মানটাকে আমরা নির্ণয় করতে যাচ্ছি, যেটা হচ্ছে কিনা শ্রেণী সমবায়ে যখনই রোধগুলোকে যুক্ত করা থাকবে, শ্রেণী সমবায়ে যখনই রোধগুলোকে ধরো যুক্ত করা আছে R1 R2 × R3, এই ক্ষেত্রে আমি যদি এদের মধ্য দিয়ে তড়িৎ কোনো একটার মধ্য দিয়ে যে তড়িৎ যাবে সবার মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ কিন্তু যাবে। অর্থাৎ শ্রেণী সমবায়ে যখন তারগুলোকে পরপর জোড়া রয়েছে সেই ক্ষেত্রে সবগুলো রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহ মাত্রা একই হবে, সেই ধারণা থেকে আমরা বলতে পারি। তো আমরা বলছি এই যে রোধ তিনটা R1 R2 ব্যবহার করেছি R3, এদের প্রত্যেকের মাঝের যে বিভব প্রভেদটা আমি সাপোজ এখানে বলছি VA, এই বিন্দুটার বিভব প্রভেদ VA, এই বিন্দুটার বিভব প্রভেদ আমরা বলছি VB, সাপোজ এই বিন্দুটার বিভব প্রভেদ বলছি VC আর এটার বলছি VD। বিভব প্রভেদ, তো আমরা বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক থেকে কি জানি ওহমের সূত্র থেকে, না তার মধ্য দিয়ে যে প্রবাহিত তড়িতের মানটা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহ মানটা আইটা সমান কি হবে সে ওহমের সূত্র থেকে R1 এদের মধ্যে যে বিভবের পার্থক্য VA - VB, এই বিভবের পার্থক্য সমান কি R1 × I। আবার এই বিভব, এই যে রোধের ক্রসের দুই প্রান্তের যে বিভবের পার্থক্য VB - VC, VB - VC যদি করি ওহমের সূত্র থেকে আমরা কি পাবো R2 × I। তৃতীয় ক্ষেত্রে আমরা কি পাবো, যদি R3 এর অ্যাক্রসে আমরা মেজার করি আর V3 - VC - VD যদি করি, এক্ষেত্রে আমরা পাবো কি R3 × I। এখন এই সবগুলো ইকুয়েশনকে আমরা যদি অ্যাড করে দিই, যোগ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগ করলে কি মাইনাস প্লাস, এই মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে চলে যাবে, এটা ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল হবে। সারভাইভ করছে বা থাকছে কোনটা VA - VD। আর এখানে সবগুলো দেখতে পাচ্ছি যোগ হয়ে গেলে সবার মধ্যে আইটা কিন্তু কমন চলে এসে হয়ে যাবে R1 + R2 + R3। তো এইভাবে আমরা সমীকরণটা পেলাম। এবং এই VA - VD এদের যে বিভব প্রভেদকে আমরা যদি সংক্ষেপে V বলি, তাহলে এই V = IR। তাহলে আগে যেখানটায় বিভব প্রভেদ এই যে VA থেকে V এর মধ্যে বিভব প্রভেদ নিশ্চয়ই সবগুলো আলাদা আলাদা যোগফল ছিল, সেই যোগফলটাকে আমরা এদের এই যে তুল্য রোধের সাহায্যে প্রকাশ করলাম। তাহলে এই যে আগের যে বিভবটা V = এতগুলোর যোগফল × I ছিল, আমি এই সবগুলো যোগের পরিবর্তে R ব্যবহার করলে যদি আমরা একই পরিমাণ কারেন্ট পাই, আবার যেহেতু V = IRS তুল্য রোধ যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রেও আর কারেন্ট আর বিভব প্রভেদ একই থাকবে। এবং এই দুটোর কম্বিনেশন সমবায় যে সম্পর্ক থেকে 1 আর 2 সম্পর্ক থেকে আমরা কি পাবো যে RS = R1 + R2 + R3। তো এইভাবে আমরা কিন্তু তুল্য রোধের সম্পর্কটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা পেয়ে যেতে পারি। এখন চলে আসছি সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালাটা আমরা বের করব। তো এগুলো বইতে রয়েছে, তোমরা বইটাকে কিন্তু একটু ভালো করে ফলো করবে। বইটাকে তো অবশ্যই সবাইকে পড়তেই হবে, তোমরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে বইটাকেও ফলো করবে। সমান্তরাল সমবায়ের একটা আমরা ছবি আঁকছি, যেখানে তিনটা রোধ ধরো আমরা এঁকেছি, যে তিনটা রোধ এইভাবে কানেক্টেড হয়ে রয়েছে R1 R2 R3। এক্ষেত্রে আমরা কি বলেছি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এক্ষেত্রে কারেন্টটা কিন্তু সব জায়গায় সমান হবে না, কিন্তু দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হবে। এখানে A বিন্দু আর এখানে যদি B বিন্দু বলি, A বিন্দুর বিভবকে যদি VA বলি, এই B বিন্দুর বিভবকে যদি VB বলি, এই VA আর VB এর মধ্যে যে পার্থক্যটা এই তারের জন্য একই, এই তারের জন্য একই, এই তারের জন্য একই। তাহলে এক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ একই থাকবে, বিভব প্রভেদটা একই থাকবে। তো এই সূত্র থেকে আমরা যদি প্রথম তারের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এই বর্তনীতে নিশ্চয়ই যে কারেন্ট যাবে সেটাকে আমি যদি আলাদা I1 বলি, এটাকে যদি আলাদা I2 কারেন্ট বলি এবং এটাকে যদি আলাদা I3 কারেন্ট বলি, তাহলে নিশ্চয়ই VA - VB সমান কি পাবো I1 R1।
একইভাবে VA মাইনাস VB কি পাবো I2 ইন্টু R2। আবার এক্স্যাক্টলি VA মাইনাস VB থেকে আমরা 3 নম্বর এই নিচেরটাকে যদি ধরি ওহমের সূত্র থেকে I3 ইন্টু R2। এখন আমরা এই যে কারেন্টটা যাচ্ছিল মূল কারেন্টটা সেটা নিশ্চয়ই 3 ভাগে ভাগ হয়ে বেরিয়ে আসার পর আবার যোগ হয়ে যাবে। তাহলে এই যে কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে গেছে নিশ্চয়ই I সমান I1 প্লাস I2 প্লাস I3, এবং এই তিনটা I এর জায়গায় যদি আমি মানগুলো বসাই এই সমীকরণ থেকে বের করে এনে I1 সমান কি পাচ্ছিলাম, I1 সমান পাবো যে এই VA মাইনাস VBটাকে আমরা সংক্ষেপে V বলে দিচ্ছি, তাহলে V ভাজিতক R1, এটা পাচ্ছিলাম কত I2 সমান কি পাবো V ভাজিতক R2, আর এখান থেকে পাবো কি I3 সমান V ভাজিতক R3, এক্ষেত্রে R2। তো এইভাবে সবগুলো মানকে যদি আমরা পুট করি V বাই R1 এটা পাবো V বাই R2 আর এটা পাবো V বাই R3। এইভাবে ভিটাকে যদি উপরে কমন নিয়ে নিই এই সমীকরণগুলো থেকে, যেহেতু সবগুলো কমন চলে যাচ্ছে, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এই বর্তনীতে যে তড়িৎ প্রবাহ মাত্রা আর বিভবের সম্পর্কটা এইরকম আকারে আসছে। তো এই সম্পর্কটাকে যদি আমরা V এর আকারে লিখি তাহলে V সমান এই যে প্রোডাক্টটা গিয়ে গুণ হয়ে যাচ্ছে I ইন্টু এই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এই যে সমীকরণের আকারে তিনটা ভাগ হয়ে গেল। তাহলে এই যে সমীকরণটাকে আমরা যদি একটা তুল্য সমীকরণের সঙ্গে বলি যে এইখানে একটা আমি এমন রোধ লাগালাম এই দুই প্রান্তের বিভবটা যেটা VA মাইনাস VB এর বিভব V ছিল, এই ক্ষেত্রে তুল্য রোধ RP লাগানোর ফলেও সেই একই কারেন্ট যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি কি যে তুল্য রোধটাকে যদি R বলি RP বলি তাহলে V সমান I ইন্টু RP হবে। বোঝা গেছে? তো এক্ষেত্রে এই গুণটা V সমান IR, তো এটা হোল টু দি পাওয়ার মাইনাস ইনভার্স থাকবে, অর্থাৎ এটা নিচে থাকবে। তো এক্ষেত্রে এটারও আমরা সমীকরণটাকে I সমান VR, V অ্যাকচুয়ালি V বাই R, তাহলে এই যে টার্মটা প্রকৃতপক্ষে আমরা যদি লিখি I সমান অ্যাকচুয়ালি I সমান কি হয় V বাই R, I সমান V বাই R। তাহলে আমরা যদি সমীকরণটাকে তুলনা করি I সমান V বাই R এর সঙ্গে RP এর সঙ্গে তুলনা করি, তাহলে আমরা পেয়ে যাব যে এইটা সমান 1 বাই RP। আমরা তুল্য রোধটাকে যদি ধরে নিই RP ধরে নিই তাহলে I সমান আমরা কি পাবো I সমান V বাই RP। এবারে এই দুটো সমীকরণ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি কি দেখতে পাচ্ছি 1 বাই RP ইকুয়াল টু, সরি এখানটায় আমরা এইখান থেকে তুলনা করছি, এটা বাদ দিচ্ছি, এইটাকে আমরা 1 নম্বর বলছি। এই 1 নম্বরের সঙ্গে এই 2 নম্বরকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 বাই RP। এই যে 1 বাই RP প্রোডাক্টটা এই পুরো প্রোডাক্টের সঙ্গে সমান, এই ভির সঙ্গে তো এই R বাই RPটা গুণ হয়ে আছে 1 বাই, তাহলে এই প্রোডাক্টটা কি পাচ্ছি 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এইভাবে প্রোডাক্টের সঙ্গে কিন্তু সমান হচ্ছে। এইভাবে আমরা সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালাটা আমরা নির্ণয় করলাম। তো এর পরবর্তী ক্লাসে যখন আমরা গাণিতিক প্রশ্নগুলো করব এই যে তুল্য রোধের সমীকরণগুলোকে ইউজ করে আমরা কিন্তু ব্যবহার করব। তো সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়ের তুল্য রোধের রাশিমালাটাকে একটু যদি খেয়াল করি দেখব সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেখানে তুল্য রোধের মানটা কিন্তু অনেক কমে যাবে যেহেতু অনন্যকের আকারে থেকেছে, তাহলে যতগুলো রোধ ব্যবহার করব তাদের থেকেও ছোট হয়ে যাবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলো সবাই যেহেতু যোগ হবে তুল্য রোধের মানটা কিন্তু সবসময় যে কোনো বড় রোধের থেকেও বড় হবে। তো এক্ষেত্রে এই প্রমাণগুলো কিন্তু বিভিন্ন বইতে আছে, তোমরা বইটাকে ফলো করবে এরপরে। তো আমরা এই যে স্ট্রাকচারে আজকে আলোচনাটা করলাম, তোমরা এই যে অনেকটাই কিন্তু আমরা আজকে আলোচনা করে ফেলেছি, এটা বইতে কিন্তু তোমরা ভালো করে পড়বে।